নতুন বন্ধু সত্যজিৎ রায়ের লেখা একটি মনস্তাত্ত্বিক গল্প যেখানে এক অচেনা ভদ্রলোকের সঙ্গে হঠাৎ আলাপ, আন্তরিক কথাবার্তা এবং ধীরে ধীরে তৈরি হতে থাকা বন্ধুত্ব নাকি অন্য কিছু। অমিয়নাথ সরকার একজন লেখক শান্তিনিকেতনে রওনা দেয়। পথে দেখা হয় জয়ন্ত বোস নামের এক ব্যক্তির সঙ্গে। একসঙ্গে যাত্রা, ছোটখাটো আলাপ, সবই স্বাভাবিক যতক্ষণ না বাস্তবতা একটু একটু করে অন্য রকম হয়ে ওঠে। সত্যজিৎ রায়ের স্বতন্ত্র স্টাইল, চমৎকার সংলাপ আর গল্প বলার মুন্সিয়ানায় গড়ে উঠেছে এক রহস্য ঘেরা বন্ধুত্বের আখ্যান। স্বাগতম, আপনি শুনছেন গল্পলোক অডিওর বিশেষ পর্বে সত্যজিৎ রায়ের লেখা এক অনন্য গল্প, নতুন বন্ধু। অজানা এক বন্ধুত্বের শুরু, একটি রেস্টুরেন্টে হঠাৎ দেখা, ছোট ছোট কথোপকথন এবং ধীরে ধীরে গড়ে ওঠা এক অদ্ভুত সম্পর্ক। চলুন শুনি এই রহস্যময় যাত্রার গল্প লেখকের জবানিতে। বর্ধমান স্টেশনের রেস্টুরেন্টে ভদ্রলোক নিজেই যেচে এসে আলাপ করলেন। ফ্রেঞ্চ কাট দাড়ি আর গোঁফ, মোটামুটি আমারই বয়সী, অর্থাৎ বছর 40-42, বেশ হাসি খুশি, অমাই খাব্বাব। 12টা বাজে, তাই লাঞ্চটা সেরে নিচ্ছিলাম। আসলে চলেছি শান্তিনিকেতন আমার সদ্য কেনা মারুতি ভ্যানে। ড্রাইভার সন্তোষকেও বলেছি খেয়ে নিতে। একটা 4 জনের টেবিলে বসেছি, আমি একা। সবে ভাত আর মাংস অর্ডার দিয়েছি। এমন সময় ভদ্রলোক আমার দিকে এগিয়ে এসে বললেন, আপনার টেবিলে বসতে পারি? আমি বললাম, বিলক্ষণ, আমি তো একা, আপনিও একা বুঝি? হ্যাঁ আজ্ঞে, হ্যাঁ। বললেন, আপনি কোথায় চললেন? আমি শান্তিনিকেতন। বাহ, ভালোই হলো, আমিও শান্তিনিকেতনেই যাচ্ছি। সেখানে আমার ছেলে আর মেয়ে পড়ে, ওদের দেখতে যাচ্ছি। গিন্নিরও আসার শখ ছিল, কিন্তু আমার শ্বশুরমশায়ের শরীরটা হঠাৎ খারাপ হয়ে যাওয়াতে শেষ মুহূর্তে আর আসতে পারল না। আপনি কি ওখানে থাকবেন কিছুদিন? দিন দুয়েক, বললাম আমি। আমি ওখানে একটা জমি দেখতে যাচ্ছি। একটা ছোট্ট বাড়ি করার ইচ্ছে আছে, যাতে মাঝে মাঝে গিয়ে থাকতে পারি। আমি একজন লেখক, উপন্যাস লিখি। আপনার নামটা? অমিয়নাথ সরকার। ওহো, আপনার লেখা তো আমি পড়েছি। আপনি তো সাকসেসফুল রাইটার মশাই, দিব্যি লেখেন, একবার ধরলে ছাড়া যায় না। আপনি শান্তিনিকেতনে কদিন থাকবেন? আমি ওই দিন দুয়েক। আপনার পরিচয়টা? আমাকে নামে চিনবেন না, আমি ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনে কাজ করি। নাম জয়ন্ত বোস। আমাদের খাবার এসে গেল। ভদ্রলোক দেখলাম অমলেট আর টোস্ট খেলেন, আর তার সঙ্গে 1 কাপ চা। 10 মিনিটের মধ্যে খাওয়া শেষ করে আবার রওনা দেবার উদ্যোগ করছি। এমন সময় ভদ্রলোক বললেন, এতটা পথ একা একা যাওয়া কেন? আপনি আমার অ্যাম্বাসেডরে আসুন না, আপনার গাড়ি পেছন পেছন আসুক, বেশ গল্প করতে করতে যাওয়া যাবে। প্রস্তাবটা আমার ভালোই লাগল। আমি ড্রাইভারকে বলে দিলাম। তারপর জয়ন্তবাবুর গাড়িতে উঠলাম। এই গাড়িটাও মোটামুটি নতুন বলেই মনে হলো। ভদ্রলোকে জিজ্ঞেস করতে বললেন, বছর খানেক হলো কিনেছেন। আমরা 1:45 নাগাদ রওনা দিয়ে দিলাম। সিগারেট চলে? জয়ন্তবাবু প্রশ্ন করলেন। তা চলে, তবে আপনি আমার একটা খান না। সে হবে এখন, আপাতত আমারটাই চলুক। আপনি দেখছি আমারই ব্র্যান্ড হ্যান্ড উইলস। আজ্ঞে হ্যাঁ, অনেক দিনের অভ্যেস, তবে আজকাল খাওয়া অনেকটা কমিয়ে দিয়েছি। আমিও দিনে 1 প্যাকেট, তার বেশি না। আমারও তাই, ক্যান্সার বলে যা ভয় দেখাচ্ছে। আমাদের গাড়ি চলতে লাগল। এতখানি পথ কথা না বলে এসেছি, এখন বাক্যালাপের সুযোগ পেয়ে ভালোই লাগছে। আপনার আদি নিবাস কোথায়? জয়ন্তবাবু জিজ্ঞাস করলেন। পৈতৃক বাড়ি পূর্ববঙ্গ, ফরিদপুর। তবে সে বাড়ি আমি কখনো দেখিনি, আমি কলকাতায়ই মানুষ। আমিও পূর্ববঙ্গ, নোয়ানহালি। পার্টিশনের সময় বাবা চলে আসেন, তখন অবশ্যই আমি শিশু। কলকাতায় কোথায় থাকেন? নিউ আলিপুর। আমি থাকি জানক রোড। পড়াশুনো কলকাতাতেই করেছেন বোধহয়।
হ্যাঁ, মিত্র ইনস্টিটিউশন আর আশুতোষ কলেজ। আমার সায়েন্স ছিল। 65-এ বিএসসি পাশ করি। আমিও, তবে বিএসসি নয়, বিএ। আর আমার স্কুল ছিল সাউথ সাবারবান মেইন, আর কলেজ সেন্ট জেভিয়ার্স। খেলাধুলোর শখ ছিল। ক্রিকেট খেলতাম। খেলা দেখার খুব নেশা ছিল। তখন তো আর টেলিভিশন ছিল না যে বাড়িতে বসে দেখব, তখন মাঠে যেতে হতো, বিশেষত ফুটবল দেখতে। ফুটবলই যদি বললেন তাহলে কোন দলের সাপোর্টার সেটাও জেনে নি। ইস্টবেঙ্গল না মোহনবাগান? মোহনবাগান। এ বিষয়ে আর কোনো কথা নেই। আসুন রাতে হাত মেলাই। জয়ন্তবাবু সিগারেটটা বাঁ হাতে নিয়ে ডান হাতটা বাড়িয়ে দিলেন। আমরা দুজনে করমর্দন করলাম। দুজনে এত মিল দেখে আশ্চর্য লাগছিল। জয়ন্তবাবু বললেন, আপনার সঙ্গে আলাপ করে সত্যি ভালো লাগছে। এতখানি পথ একা চুপচাপ বসে প্রাণ হাঁপিয়ে উঠেছিল। তাছাড়া দুজনে এত মিল, সেটাও তো একটা আশ্চর্য ব্যাপার। এরকম মিল হয়তো অনেকের মধ্যেই থাকে, কিন্তু তাদের পরস্পরে আলাপ হয় না। আমাদের যে আলাপ হয়ে গেল সেটাই বড় কথা। শান্তিনিকেতন যখন পৌঁছলাম তখন প্রায় 3:30 বাজে। দুজনেরই বুকিং ছিল বোলপুর ট্যুরিস্ট লজে। তার উপর আবার পাশাপাশি ঘর, একেবারে অবিশ্বাস্য ব্যাপার। ঘরে মালপত্তর রেখে হাত মুখ ধুয়ে দুজনেই যে যার কাজে বেরিয়ে পড়লাম। শান্তিনিকেতনে অনেক দিনের এক বাসিন্দার সঙ্গে আমার পরিচয় ছিল। তিনি আমাকে জমির কথাটা বলেছিলেন। তাকে সঙ্গে করে দেখে এলাম জমিটা। পছন্দ হলো। জমির মালিকের সঙ্গেও কথা হয়ে গেল। কিছু আগাম দিয়ে জমিটাকে বুক করে নিলাম। তারপর আমার আলাপির, নাম ভবতারণ দত্ত, তার বাড়ি গিয়ে চা খেয়ে 5:30 নাগাদ লজে ফিরলাম। জয়ন্তবাবু দেখলাম তখনও ফেরেননি। ভাবছি বেয়ারাটাকে ডেকে আরেক কাপ চা দিতে বলি। এমন সময়ে অনুভব করলাম মাথাটা বেশ ধরেছে। সঙ্গে অ্যাসপ্রিন ছিল, একটা খেয়ে নিয়ে বিছানায় শুলাম। ঘণ্টাখানেক শুয়ে থেকেও মাথা তোড়াটা গেল না। এবার অনুভব করলাম শুধু মাথা ধরা নয়, তার সঙ্গে চোখ জ্বালা করছে আর গা ম্যাজ করছে। নাড়িটা টিপে দেখলাম যে বেশ দ্রুত। এদিকে থার্মোমিটার সঙ্গে নেই, তাই জ্বর দেখতে পারছি না। এমন সময় দরজায় টোকা পড়ল। গলাটা তুলে বললাম, ভেতরে আসুন। দরজা ঠেলে জয়ন্তবাবু ঢুকলেন। আমাকে দেখেই ভদ্রলোকের মুখে একটা উদ্বিগ্ন ভাব দেখা দিল। সে কি, আপনি বিছানায় কেন? বেরোননি? বেরিয়েছিলাম, কাজ হয়ে গেছে। ফিরে এসে দেখি শরীরটা ম্যাজ করছে আর মাথাটাও ধরেছে। ভদ্রলোক আমার কপালে হাত দিয়ে বললেন, এ কি, আপনার তো বেশ জ্বর। দাঁড়ান, আমার কাছে থার্মোমিটার আছে। ভদ্রলোক তার ঘর থেকে থার্মোমিটার নিয়ে এলেন। জ্বর উঠল 102। ভদ্রলোক বললেন, দাঁড়ান, নিজে থেকে কিছু ডিসাইড না করে ব্যাপারটা ডাক্তারের হাতে ছেড়ে দেওয়া ভালো। ডাক্তার? কোনো চিন্তা নেই, বোলপুরে কাছেই ডাক্তার আছে আমার চেনা, আমি সব ব্যবস্থা করছি। ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে গেলেন। আধ ঘন্টার মধ্যে ডাক্তার চলে এলো। তিনি আমাকে পরীক্ষা করে প্রেসক্রিপশন লিখে দিলেন আর বললেন যেন রাত্রিরে শুধু মুরগির স্টু খাই। আমি ডক্টরকে জিজ্ঞেস করে তার ভিজিট দিয়ে দিলাম। সেটাও জয়ন্তবাবু অফার করেছিলেন, কিন্তু আমি রাজি হলাম না। ডাক্তার চলে যাওয়ার পর জয়ন্তবাবু বললেন, এই প্রেসক্রিপশনটা আমি নিলুম, ওষুধ আমি এনে দিচ্ছি, আর কিচেনেও বলে দিচ্ছি রাতে যেন আপনার জন্য মুরগির স্টু করে। আমি বাধা দিয়ে বললাম, ওষুধ আপনি আনবেন কেন? আমার ড্রাইভারই তো রয়েছে। ভদ্রলোক কথাটা কানেই তুললেন না। বচসা করে লাভ নেই, তাই ভদ্রলোকের সহৃদয় সহায়তা মেনে নিলাম আর মনে মনে বললাম, ইনি না থাকলে সত্যি আতান্তরে পড়তে হতো। জয়ন্তবাবু ওষুধ এনে দিলেন। আমি একটা বড়ি খেয়ে নিলাম। ভদ্রলোক বললেন, আমার ছেলে মেয়ে ভালো আছে, কাজে আমি নিশ্চিন্ত। আমার এমন কোনো কাজ নেই, আমি এখানেই বসছি। আপনি চুপচাপ শুয়ে থাকুন, যদি ঘুম পায় তো ঘুমন। আমার বিশ্বাস আপনার কলকাতা থেকেই শরীরটা একটু বেসামাল হয়েছিল। আমি আবার আপত্তি করে বললাম, আপনার থাকার কোনো প্রয়োজন নেই, আমি একা থেকে একটু ঘুমানোর চেষ্টা করি। তা বেশ, আমি বরং ঘণ্টাখানিক পরে এসে একবার খোঁজ নিয়ে যাব। দরজাটা আর ভিতর থেকে ছিড়কিনে দেবেন না, এখানে চোরের কোনো ভয় নেই। আমি একটু হেসে বললাম, আর আমার সঙ্গে ধনদৌলত কিছু নেই। জয়ন্তবাবু চলে গেলেন। পরোপকারটা সকলের আসে না, অধিকাংশ মানুষই স্বার্থকর হয়, অন্তত আমার অভিজ্ঞতা তাই বলে। কিন্তু জয়ন্তবাবুকে দেখলাম তিনি শুধু পরোপকারীই নন, যা করেন তা হাসি মুখে করেন। ঘুম এলো না। ঘণ্টাখানেক পরে জয়ন্তবাবু আবার এসে বললেন, জেগে যখন আছেন তখন চটপট খেয়ে নিন, আপনার স্টু তৈরি, আমি খোঁজ নিয়েছি। আপনার তো ডাইনিং রুমে যাবার কোনো প্রশ্ন ওঠে না, আমি বেয়ারাকে বলছি আপনার ঘরেই খাবারটা এনে দেবে। আমি অগত্যা রাজি হয়ে গেলাম। রাত্রে ঘুম ভালোই হলো। সকালে বুঝতে পারলাম শরীরটা বেশ হালকা বোধ হচ্ছে। ডাক্তারের ওষুধ তাহলে কাজ দিয়েছে। আমি বাথরুমে গিয়ে মুখ ধুয়ে দাড়িটা পর্যন্ত কামিয়ে ফেললাম,
দেখলাম কোনো অসুবিধা হচ্ছে না। 8টা নাগাদ জয়ন্তবাবু এলেন, বললেন, বাহ, দিব্যি ফ্রেশ লাগছে, দেখি তো টেম্পারেচারটা। টেম্পারেচার উঠল 98.8, অর্থাৎ জ্বর নেই বললেই চলে। আমি একটা কথা জয়ন্তবাবুকে না বলে পারলাম না, এবং সেটা অন্তর থেকেই বললাম। ভদ্রলোকের ডান হাতটা আমার 2 হাতে চেপে বললাম, আপনি আমার জন্য যা করলেন, এ ঋণ পরিশোধ হবার নয়। সত্যি, বিপদে আপনার মতো বন্ধু না পেলে কি করতাম জানি না। বন্ধুই যদি বললেন, তাহলে আর আপনি কেন, তুমিতে নেমে আসা যাক না, আর অষ্টভাবটা তাহলে একেবারে কেটে যায়। এত অল্প সময়ে আপনি থেকে তুমিতে নামাটা বোধহয় স্বাভাবিক নয়, কিন্তু প্রস্তাবটায় আমি আপত্তি করতে পারলাম না। বললাম, বেশ তো, তোমার যদি আপত্তি না থাকে তো আমারও নেই, তুমিই চলুক। তাহলে আজকের দিনটা এখানে থেকে কালকে রওনা হওয়া যাক, কি বলো? আজ এটা গান বাজনার ব্যাপার আছে সিংহসদনে, সেটা সন্ধ্যার দেখা যেতে পারে। আমার মেয়ে অনেক করে বলে দিয়েছে। আমি বললাম, তথাস্তু। পরদিন সকালে ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। শরীরটা ঝরঝরে লাগছে, জ্বরের লেশমাত্র নেই। এবার জয়ন্তকে মারুতিতে তুলে আমরা আগে গেলাম, পিছনে অ্যাম্বাসেডর। পথে নানান গল্পে, রাস্তার পাশে চায়ের দোকানে নেমে চা খাওয়ায়, পান্ডুয়াতে নেমে প্রাচীন ধ্বংসাবশেষ ঘুরে দেখায়, বন্ধুত্বটা আরও জমে উঠল। মনে মনে বললাম, এই লোকটা এতদিন কোথায় ছিল? কি আশ্চর্যভাবে মানুষে মানুষে আলাপ জমে ওঠে। এর সঙ্গে কলকাতায় গিয়ে অনেক দেখা হবে, সুখ দুঃখের কথা হবে, দুজনের সন্ধ্যায় বসে দাবা খেলব, ভাবতেও মনটা খুশিতে ভরে উঠল। কলকাতা পৌঁছে স্বভাবতই জয়ন্তকে আগে নিউ আলিপুরে পৌঁছে দিয়ে বললাম, বাড়িতেও চিনে গেলাম, এবার একদিন সপরিবারে আসব। বাড়িতে এসে স্ত্রী মনোরমাকে সব ঘটনা বললেন। অতি মূল্যবান জিনিস লাভ হল, একটি নতুন খাঁটি বন্ধু। চিঠিটা এলো 3 দিন পরে। লেখা হয়েছে শান্তিনিকেতন থেকে, ফিরেছি সেই দিনই, কিন্তু স্থানীয় ডাকের সাহায্যে এই অল্প পথটুকু আসতে লেগেছে 3 দিন। চিঠিটা এই, ভাই অমিয়, 25 বছর পরেও তোকে আমার চিনতে অসুবিধে হয়নি, কিন্তু আমার দাড়ির জন্য তুই বোধহয় আমাকে চিনতে পারিসনি। আমার আসল নামটা আমি তোকে বলিনি, আর সেই সঙ্গে আরও কিছু কথা বানিয়ে বলেছি, কারণ আমার আসল পরিচয়টা জানলে তোর সঙ্গে বন্ধুত্বটা হতো না, আর সেই সঙ্গে আমার প্রায়শ্চিত্তটাও হতো না। আমি হলাম তোর স্কুলের সহপাঠী কৌশিক মিত্র, ডাকনাম রেন্টু। তোকে নিশ্চয়ই মনে করিয়ে দিতে হবে না যে তোর সঙ্গে সাপে নেউলে সম্পর্ক ছিল আমার। তুই ছিলি ক্লাসে ভালো ছেলে, আর আমি ছিলাম সেরা শয়তান। তোর পিছনে যে কতদিন ধরে কত রকমভাবে লেগেছি, সেটা আজ ভাবতে অবাক লাগছে। তোর যদি সেই সব দিনের কথা মনে করে কোনো তিক্তভাবও থেকে থাকে, আশা করি এই দুদিনের বন্ধুত্বে সেটা কেটে গেছে। মনে রাখিস, আমরা দুজনেই এখন অন্য মানুষ। স্কুল হলো সুদূর অতীতের ব্যাপার, এই নতুন সম্পর্কটাই আসল, পুরনোটা কিছু না। ইতি, তোর বন্ধু রেন্টু। পুনো, তুমি থেকে তুইয়ে নামতে আপত্তি নেই তো? আমি চিঠিটা পেয়ে তখনই উত্তর দিয়েছিলাম, ভাই রেন্টু, তোর চিঠিটা পেয়ে খুব খুশি হলাম। আগামী রবিবার সন্ধ্যায় আমি তোর বাড়িতে আসছি, তখন কথা হবে। ইতি, তোর বন্ধু ওমো। আপনি শুনছিলেন সত্যজিৎ রায়ের নতুন বন্ধু, গল্পলোকের পরিবেশনায়। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, কারণ পরবর্তী পর্বে আবার আসছি নতুন এক গল্প নিয়ে। কমেন্টে জানান আপনার মতামত, আর গল্পটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। গল্পে আবার দেখা হবে।